আমরা গত ক্লাসে কনজারভেশন অফ ফরেস্ট নিয়ে আমরা আলাপ করছিলাম। তো আমরা তোমাদেরকে এক পৃষ্ঠা করে অ্যাসাইনমেন্ট লিখতে বলেছিলাম, এক বা দেড় পৃষ্ঠা। সেই অ্যাসাইনমেন্ট আমরা নিব পরে, আজকে নিচ্ছে না। দুই একজন আমাকে দিয়েছে। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেখলাম তার মধ্যে একজন দিয়েছে, আমি প্লেগরিজম চেক করে দেখলাম যে অ্যারাউন্ড 30% প্লেগরিজম, বাট ইট সিমস ওকে। অনেক সময় 30% পর্যন্ত প্লেগরিজম চেকিংয়ে ধরা পড়লে সেটা অনেক সময় ধরে নেওয়া হয় যে ওকে। স্যার, একটা হ্যাঁ, বিষয় স্যার হ্যাঁ, বলতে বলো, চাচ্ছিলাম। স্যার, বলো। সেদিন আপনি মনে হয় রেফারেন্সিং, মানে রেফারেন্স কোনো কিছু অ্যাড করবো কিনা এরকম একটা আমি বিষয় আমি বলতে আমি গিয়ে আমি কমপ্লিট আচ্ছা, করেন। রেফারেন্স আমি অ্যাড করতে বলিনি, হ্যাঁ। জি এই স্যার। এই তোমাদের দরকার নেই এই স্টেজে। এটি আচ্ছা স্যার। জাস্ট এটি জাস্ট তোমাদের তোমাদের রাইট আপটাকে ডেভেলপ করার জন্য। রেফারেন্স এখানে ইম্পর্টেন্ট না। রেফারেন্স তো শুধুমাত্র রাইট আপের মধ্যে এসে যায়। তথ্যগুলোকে কিভাবে জমায় বা জড়ো করে বা লেখে সেটি সেটি বিষয়ে এখন তোমাদের জি স্যার। স্টেজে এনাফ। তোমরা যদি আমাকে আহ, এক মিনিট, রাইট আপ ডেভেলপ করার জন্য তোমরা নিজের মতো করে গুছিয়ে যদি লিখতে পারো। তোমরা তো ছোটবেলা থেকেই অনেক লেখাপড়া করেছো, তাই না? প্যারাগ্রাফ লিখেছো। কিন্তু হয় কি, এই এত কিছু লেখার পরও যখন যখন তোমার টেকনিক্যালি লেখো, টেকনিক্যাল লেখাগুলো তুমি লেখো, তখন এগুলো আর সুন্দর হয় না। আমি জানি না, এটা হয়তো ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে হয়তো এগুলো গুছিয়ে লেখার প্রতি আমরা চাপ দেই না বা তোমরা লেখো না, সেই জন্য আউটপুট ভালো বের হয় না। এগুলো খুবই গুরুত্বপূর্ণ চাকরি জীবনে বা পরবর্তী সময় গুছিয়ে লেখা একটা অত্যন্ত বিষয়। তোমাদের মধ্যে যদি কেউ রিপোর্টার থাকে, রিপোর্টার, দেখবা যে ওর আবার এটি ভালো, কারণ ও রিপোর্ট লেখে। এবং রিপোর্ট লেখা, টেকনিক্যাল রিপোর্ট লেখা প্রায় কাছাকাছি। একটা ছন্দ থাকে, এটা একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্সের লিঙ্ক থাকে, একটা প্যারাগ্রাফের সাথে একটা প্যারাগ্রাফের একটা লিঙ্কেজ থাকে। এবং একটা প্যারাগ্রাফ, নিচের একটা প্যারাগ্রাফ পড়লে বোঝা যায় যে হ্যাঁ, আগে একটা প্যারাগ্রাফ ছিল। একটা সেন্টেন্স তোমাদের অনেক সময় অনেকে রাইট আপ দেখছি আমি, মাঝখানে দুই তিনটা লাইন আমি কেটে ফেললাম, জাস্ট কেটে ফেললাম। দেখা যাবে যে বোঝা যায় না যে সেন্টেন্স ছিল, কিন্তু লেখাগুলো এমন হওয়া উচিত যে একটা সেন্টেন্স কেটে ফেললে, বাদ দিলে বোঝা যায় যে সামথিং মিসিং। হ্যাঁ, এখানে কিছু মিস হয়েছে। তো একটা এইরকম লেখাগুলো কম্প্যাক্ট থাকতে হয়। এনিওয়ে, সেটা তোমরা লেখো, আমরা আমরা দেখবো এগুলো। দুই চারটা আমরা আলাপও করবো পরবর্তী সময়ে স্যাম্পল হিসাবে। স্যার, আহ, একটা কথা স্যার। হ্যাঁ, বলো। স্যার, আপনি মোটামুটি আমাদের স্যার প্রেজেন্টেশন বা একাডেমিক রাইটিং নিয়ে স্যার একটু আলোকপাত করেন। হ্যাঁ, হ্যাঁ, তো স্যার, আপনি আমাদের কি কোনো সময় একটু মানে আহ, আপনার ব্যস্ত সময় থেকে একটু সময় দিয়ে কিছু শিখাবেন আমাদেরকে স্যার, আলাদা করে? সেটা তুমি শিখতে পারো। তোমার এই বিশ্ববিদ্যালয় খুলুক, খুলুক তারপরে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, জি স্যার। আচ্ছা। তো এই এই বিষয়গুলো মাথায় মাথায় যদি থাকে, তুমি যখন এই কাজগুলো প্রডিউস করতে যাবা, দেখো একজন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, কিন্তু সে অনেক নলেজ নিয়ে বসে বসে আছে। বা একজন অ্যানিমাল হাজবেন্ড এক্সপার্ট হতে পারে, কিংবা ভেট সায়েন্সের হতে পারে, অনেক নলেজ নিয়ে বসে আছে, কিন্তু সে আউটপুট দিতে পারছে না। সে আউটপুট যদি না দিতে পারো, তাহলে সেই নলেজের কোনো দাম নাই তো। সেই জন্য আউটপুট কিভাবে তোমার কাছে বের হবে? আউটপুট বের হবে এইভাবে যে তোমার সাথে সম্পৃক্ত যে ক্লায়েন্ট, সে যেই হোক না, ডাক্তারের সাথে সম্পৃক্ত পেশেন্ট, তোমার সাথে রিলেভেন্ট ইন্ডাস্ট্রি পিপল, তোমার সাথে রিলেভেন্ট হচ্ছে তোমার ফার্মার, সেই তারা হচ্ছে তোমার ক্লায়েন্ট। তাদেরকে তোমার স্যাটিসফাই করার জন্য বা তাদের বেটারমেন্টের জন্য তোমাকে কিভাবে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে কথা বলতে হবে, তাদের এক্সপেকটেশনগুলো কি, ডিজায়ারগুলো কি, বোঝার অ্যাবিলিটি, এবং সেই অনুযায়ী তোমাকে বলা বা করা বা করতে বলা, সেটি তোমার কাছ থেকে কিন্তু একজন আমরা বা সবাই আশা করি। তা না হলে তোমার তো এই গ্রাজুয়েশনে কোনো অর্থ নাই। শুধু তাই না, তুমি ব্যক্তিগত জীবনেও যদি কোনো কিছু, তোমার কোনো বিষয়বস্তুকে তুমি উপস্থাপন করতে চাও, তখনও তোমাকে কিন্তু এই বিষয়গুলো, তুমি একজন একজন সচিব হলেও তোমার কিন্তু একটা রাইট আপ তোমার কাছে নিয়ে আসলো আর তুমি জাস্ট সাইন করে দিলা, তা তো না। এই রাইট আপগুলো দেখা যায়, দেখলেই বোঝা যায় যে আসলে সেখানে কতখানি দক্ষতার সাথে তৈরি করেছে। এটা যদিও একজন কেরানি তৈরি করবে, কেরানি তৈরি করলেও কিন্তু তোমাকে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হবে। সো তুমি যখন সাইন করবা, তোমার সাইনের পরে সাইন মিন করে যে এটা তোমার লেখা। তোমাকে সেই আউটপুটটা বের করে নিয়ে আসতে হবে তোমার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে। বাট তুমি যদি নিজেই এটি না বোঝো ভালো করে, তাহলে সেখান থেকে আউটপুট বের করে নিয়ে আসতে পারবা না। এনিওয়ে, এটি পাশাপাশি কিছু কথা বলা। তো আমাদের এই যে ফিড প্রসেসিং অ্যান্ড কনজারভেশন, এই কোর্সটি কিন্তু আসলে খুব মানে বড় না, বুঝতে পারছো? খুব বড় না। যার কারণে হয় কি, আমরা বিভিন্ন সময় এটি এটি তোমাদের ক্লাসে লেখাই,
লেখানোর কারণে হয় কি, লেখা হয়, সাথে সাথে পড়া হয়, বোঝা হয়, এবং ক্লাসেই পড়াগুলো শেষ হয়ে যায়। তো এই জন্য ভয়ের কোনো কারণ নাই। আমি শুধু হে এবং সাইলেজ মেকিংটাই পড়াবো, এবং এটি টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো আমি প্রতিটা সময়ই তোমাদের সামনে উপস্থাপন করব, এবং সেগুলো যদি ভালো করে বোঝো, তোমাদের সাইলেজ নিয়ে তোমাদের সাথে কেউ ফিল্ডে কথা বলতে পারবে না। তুমি যা বুঝবা এটাই পারফেক্ট, তার উপরে কেউ নাই, ঠিক আছে? যদি তুমি আমার ক্লাসগুলো ভালো করে অনুধাবন করার চেষ্টা করো। ওকে, হোয়াই কনজার্ভ ফর, আমরা কনজার্ভ করি কেন, এটা তো সহজ কথা বলেই ফেলছি, তারপরে আমরা রাইট আপ ফর্মে আমরা একটু বলি। টু প্রিজার্ভ ফিড অ্যাট অপটিমাম নিউট্রিশনাল ভ্যালু, অর্থাৎ আমরা প্রিজার্ভ করব কিন্তু নিউট্রিশন ভ্যালু যেন অপটিমাম থাকে, বড় ধরনের পরিবর্তন না হয়, এটি হচ্ছে উদ্দেশ্য। হে এবং সাইলেজ করলে সেটি কম নষ্ট হয়, হয় নিউট্রি ভ্যালু কমে, কিন্তু কম কমে, মাঝে মাঝে কখনো কখনো এটি বাড়তেও পারে। হ্যাঁ, কিছু বলবা? তারপর হচ্ছে টু টু শিফট অ্যাভেলেবল ফিড ফ্রম প্রেজেন্ট টু দ্য ফিউচার, অর্থাৎ তোমার যে ফিড আছে, যে প্রোডাকশন করছো, সেই প্রডিউসড ফিডকে তুমি যাতে করে যখন যখন এটি স্কারসিটি হবে তখন যেন এটি পাওয়া যায়। আমি তোমাদেরকে একটা গ্রাফ দেখাতে চাচ্ছিলাম, আমি অনলাইনেও আছে, যে আমি হয়তো দেখাবো, দেখি 1 মিনিট আমি পারি কিনা দেখাতে। এইটি তোমাদের অনেক নলেজ দেবে, আমি তোমাকে দেখাবো, শেষের দিকে দেখাবো, আমাকে আমাকে মনে করে দিও। হ্যাঁ, এটা হচ্ছে টু শিফট অ্যাভেলেবল ফিড ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার। তুমি যদি বাঘাবাড়িঘাট মিল্ক শিট এরিয়াতে যাও, এখনও কিন্তু আমাদের লাইভ স্টক ডেভেলপ না হওয়ার কারণে ন্যাচারালি যেভাবে প্রোডাকশন হচ্ছে এবং ফডার প্রোডাকশন হচ্ছে এবং লাইভ স্টক প্রোডাকশন হচ্ছে, সেটাকে আমরা ফলো করি। তখন দেখবা যে উইন্টারে, এই যে এখনকার সময়, এই সময়টাতে মিল্ক প্রোডাকশন অনেক হাই, এবং তার অন্যতম কারণ হচ্ছে যে অ্যাভেলেবিলিটি অফ ফডার, ফডার অ্যাভেলেবিলিটি বেশি হওয়ার কারণে অ্যানিমেলগুলো বেশি পরিমাণ ফডার পাচ্ছে, খাবার পাচ্ছে, এবং সেই অনুযায়ী সেই মিল্ক প্রোডাকশন দিচ্ছে। এবং আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই যে সিজনাল যে ভেরিয়েশন, সেই অনুযায়ী কিন্তু ওইখানকার লাইভ স্টকের যে ব্রিডিং পিরিয়ডগুলো কিন্তু সিঙ্ক্রোনাইজ হয়ে যায় অটোমেটিক্যালি। আমি উদাহরণ দিয়েছিলাম কবুতরকে দিয়ে, তাই না, গত ক্লাসে, যে কবুতরের ব্রিডিং সিজন কখন আসে, তাদের সেই সুখের বাসর ঘরে তৈরি করে, ঘর বাঁধে, সেটির জন্য কিন্তু ওই ক্রপ রেসিডিউ যেগুলো থেকে যায় মাঠে ঘাটে, ডাল, মুগ, মুসুরি ইত্যাদি ইত্যাদি, সেগুলো পায় পায় বলেই তারা ওই সময়টাতে তাদের বেশি খুশিতে থাকে, এবং তাদের ব্রিডিং সিজন তৈরি হয় এবং তাদের প্রোডাকশন হয়। তো বাঘাবাড়ি ঘাটে যদি তুমি দেখো, দেখবা যে একটা এই সময়টাতে ফডার প্রোডাকশন হচ্ছে, এবং সেই অনুযায়ী গরুগুলো এইভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু আমরা তো চাই সারা বছর যদি এমন হতো যে এই এই আমাদের আমাদের ডেইরি প্রোডাকশনটা ইন্টেন্সিভ এবং হাই ইল্ডিং ভ্যারাইটি, এবং আম, এবং যখন এটা হাই ইল্ডিং ভ্যারাইটি হবে, স্বাভাবিক কারণে ফডার প্রোডাকশন অনেক বেশি হবে, কারণ ওগুলোর জন্য ফডার দরকার, এবং যখন অনেক ফডার হবে তখন ফডারগুলো কিন্তু কনজারভেশনের প্রশ্ন আসে। এবং দেখা যাবে কি, যে যদি মিল্ক ইল্ডের ট্রেন্ড দেখি ফলো করি, তাহলে দেখা যাবে যে একটা মানে আমি কার্ভটা দেখাবো তোমাদেরকে, কার্ভটা দেখা যাবে উঁচু হয়ে গেছে এই সময়টাতে, আর আস্তে আস্তে আবার নিচে নেমে যাবে। সেই কার্ভটা তখন ফ্ল্যাট হয়ে যাবে যখন অ্যাভেলেবিলিটি অফ ফডার যদি বেশি হয় থ্রু আউট দ্য ইয়ার। এখন মনে করো ফডার বেশি হয়েছে, কিছু কনজার্ভ করে রাখছো, পরবর্তী সময় যখন নাই, মানে মাঠে ফডার নাই কিন্তু তোমার কনজার্ভ ফডার খাওয়াচ্ছ, তখন হবে কি সারা বছর ধরে কিন্তু তোমার এই ব্রিডিং সিজনটা স্ক্যাটার্ড হয়ে যাবে। এবং স্ক্যাটার হয়ে যাওয়ার কারণে হবে কি, যে তোমার অ্যাভেলেবিলিটি আর প্রোডাকশন অফ দ্য মিল্ক এটা থ্রু আউট দ্য ইয়ার কিন্তু কম বেশি একই রকমের থাকবে। আমি বুঝাতে পারছি তোমাদেরকে? বুঝতে পারছি বিষয়টা? 2 নম্বরটা বললাম। জি স্যার। মনে করো এখন থেকে 50 বছর পরে, এখন থেকে 50 বছর পরে আমাদের সব ম্যাক্সিমাম গরুগুলো ইন্টেন্সিভ পালন করা হচ্ছে, 10টা 20টা 30টা গরু পালতেছে, আর ছোট ছোট 1-2টা থাকছে না। মনে করো এই যে নেটিভ ক্যাটেল যেগুলো লাইভ স্টক, এগুলো হয়তো কম, 2-4টা হয়তো খুঁজে পাবা। তখন ওই গরুগুলো যখন এস্টাবলিশ হয়ে যাবে, ফার্মগুলো এস্টাবলিশ হয়ে যাবে, তার মানে হচ্ছে তাদের কিন্তু খড় দিয়ে চলবে না, তাদের জন্য অনেক ফডার প্রোডাকশন হবে, করতে হবে। এবং ফডার তখন দেখবা যে ওইগুলো যখন ওই ধরনের অবস্থা যাবে, তখন দেখবা অনেক মাঠ দেখা যাবে যে 10% বা 20% মাঠ ফডার হচ্ছে, ফডার প্রোডাকশন হচ্ছে, ওইখানে ফডার প্লট, ওইখানে ফডার প্লট, মাঝখানে আবার ধান, মাঝখানে পাট ইত্যাদি ইত্যাদি। তখন দেখা যাবে কি জানো, ওই 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 ফডারগুলোই কিন্তু আবার কেউ কেউ কনজার্ভ করবে। আমরা কিন্তু ওইরকম একটা স্টেজে একসময় যাব
তখন কিন্তু দেখা যাবে কি সারা বছর ধরে তোমার মিল্ক প্রোডাকশনটা কম বেশি কাছাকাছি। আর এখন যখন হঠাৎ করে উঁচু হয়ে গেছে একটা সিজনে, আবার অন্য লিন সিজনে দেখা একেবারে ফটার প্রোডাকশন নাই, দুধও নাই, চেঞ্জ হয়ে যাবে। সো সো 2 নম্বর বুঝতে পারছো, টু শিফট অ্যাভেলেবল ফিড ফ্রম দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার। এই বিষয়টা কিন্তু একার জন্য প্রযোজ্য না, সবার জন্য প্রযোজ্য। তোমার ফার্ম থাকলেও তুমি, তোমার বড় ক্ষেত থাকলে তুমি, তোমার 20টা বা 100টা গাভীর খামার আছে, ওইখানে তুমি তোমার খামারের ফিডের অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য তুমি যদি কোনো এই সিজনে মনে করো একটা এলাকা থেকে লিজ নিলা, কাউ করো জমি, কম দামি জমি, তুমি ফডার প্রোডাকশন করে কনজার্ভ করে রেখে দিলা, হতে পারে। তুমি জানো যে যখন বর্ষাকাল আসবে তখন তখন কোনো খাবার নাই, কোনো ফডার নাই, তুমি কনজার্ভ করে রাখলা, কম দামি গরু ওই ক্ষেতগুলোকে তুমি ইউজ করলা করে তুমি, তোমার প্রোডাকশন কস্ট কম পড়বে তখন। আর তোমার যেহেতু হাই ইল্ডিং ভ্যারাইটির গরু আছে, অর্থাৎ তোমার গরু 15 থেকে 20 লিটার দুধ দিচ্ছে বা 25 লিটার দুধ দিচ্ছে, তো ইট উইল বি কস্ট এফেক্টিভ ফর ইউ টু মুভ ফিড ফ্রম ওয়ান লোকেশন টু অ্যানাদার লোকেশন। এটা হতে পারে কনজার্ভ করা মানে হচ্ছে সেখানে তোমার কনজার্ভ করা, তাই না? হে করলে সেটাকে বেল করে তুমি অন্য জায়গায় নিয়ে যেতে পারো। কিংবা সাইলেজ যদি করো, সাইলেজ হলে ব্যাগ সাইলেজ আছে, ব্যাগ সাইলেজ 50 কেজি বা এরকমের সার্টেন অ্যামাউন্ট ব্যাগ সাইলেজ করলে ওই ব্যাগ সহ তুমি একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারো, সেটা সহজ হবে। টু অ্যাসিস্ট পাস্টার ম্যানেজমেন্ট, 1 মিনিট। তুমি মনে করতে পারো যে না, তুমি একটা তুমি তোমার একবার ফডার প্রোডাকশন করা যায়, সেখানে তুমি 2বার প্রোডাকশন করতে চাচ্ছ। এখন 2বার প্রোডাকশন করে একবার শর্ট ডিউরেশনে, অর্থাৎ শর্ট ডিউরেশনে যদি ফডার প্রোডাকশন করো, মনে করো 2 মাসে যে ফডারটা হওয়ার কথা সেটা তুমি 1.5 মাসে যদি করো, আর সিজনটাকে যদি 3 মাস নিয়ে যাও টোটাল ইউজ করে, একটু আর্লিয়ার করলা এবং একটু লেট পর্যন্ত রাখলা সাপোজ কোনো ফডার, তাহলে কিন্তু 1.5 মাসে কিন্তু কচি ফডার পাচ্ছ, অপেক্ষা কিন্তু সাকুলেন্ট ফডার। এবং সাকুলেন্ট ফডারে কিন্তু তোমার নিউট্রিটিভ ভ্যালু হাই, এর যে প্রোটিন কোয়ালিটি সেটাও হাই, এবং অন্যান্য যে সমস্ত ড্রাই ম্যাটারও কম, ড্রাই ম্যাটার কম হলেও সমস্যা নেই, ড্রাই ম্যাটারের মধ্যে ফাইবার কম এবং অন্যান্য নিউট্রিয়েন্টস ভালো থাকে। সেহেতু তুমি 2বার করতে পারো, এবং 2বার করা মানেই তো খাওয়াই ফেলা না, করার পরে তুমি রেখে দিলা, প্রথমে হারভেস্টিং করার পরে এটাকে সাইলেজ করে রেখে দিলা, তো তো স্বাভাবিক কারণে তুমি এটাকে তুমি পাস্টার ম্যানেজমেন্ট বলতে পারো, তাই না? সরি, ওই যে হাওরে তোমাদের হাওরে কারো বাড়ি থাকতে পারে, দেখবা যে বড় ধানের আগে আগে একবার তারা ওই বীজ বপন করে, না রোপণ করে, হ্যাঁ, না বপন করে সেটাই বপন করে। তখন হয় কি, প্রথমে কিন্তু তারা এই 1 মাস করার পরে সেখান থেকে এসে ওই ধান গাছগুলোকে সে নেয়, এটা ফডার হিসেবে ব্যবহার করে। তোমরা দেখেছো কেউ হাওড় এলাকায় ধানের গাছ অ্যাজ ফডার? তারা ধান চাষ করে ফডারের জন্য, আছে কিন্তু এরকমের। এটা কেন করে বলতে পারো? আন্দাজ করে বলো দেখি কেউ। হ্যালো, তোমার আন্দাজ করে বলো তো কেন করে? তো বর্ষাকালে ওই এলাকায় প্লাবিত হবে, তো ওই জন্য না আবার না না না, সেটা না, মনে করো বর্ষাকাল তো আর পরের কথা। মাটির উর্বরতা এই যখন ঠিক শুকনা হলো রাখতে না, পারে। যখন এই যে শুকনা সিজন চলে আসবে, প্রথমেই তারা কিছু ধান, ওখানে তো ধান চাষ করে হাওড়ে তোমরা জানো, কিন্তু ওই ধান চাষের আগে একবার ফডার হিসেবে ধান চাষ করে অনেকেই। আচ্ছা, বলতে পারছো না, এটা করার কারণ হচ্ছে উর্বরতার জন্য। আর গরুর খাবার বা অন্যান্য খাবারের জন্যই করে, কিন্তু ওরা ওরা ওই একবার ধান মনে করো অরিজিনাল যে ধান চাষ করবে গ্রেইনের জন্য, তার আগে একবার তারা ফডারের জন্য করে নেয়। স্যার, যে ঘাসগুলো আছে সেগুলো ওই ধানের সাথে গ্রো করে, ফলে দ্বিতীয়বার যখন ধানটা রোপণ করে তখন আর ওই ঘাসটা হয় না। না, এটার মূল হচ্ছে কি, যে ধানের যে অরিজিনাল সিজনটা সময়টা, হ্যাঁ, সেই সিজনের আগেই একটা সময় তারা শুকনা পায়, অর্থাৎ ক্ষেতটাকে পাচ্ছে মানে কাল্টিভেশনের জন্য। তো সেই কারণে হয় কি, তার আগে তারা একটা 1 মাসের একটা মানে মানে সময় নেয়, তারা শুধু ধান ছিটিয়ে ওখান থেকে শুধু ধানের জন্য খুব ঘাস হিসেবে ধান গাছ ইউজ করে। কারণ অরিজিনাল সিজনটা এর পরপরই যদি অন্য কোনো ফডার করে, তাহলে কিন্তু এই ক্ষেতটা কিন্তু ধান চাষের জন্যই উপযোগী, অর্থাৎ তাদের যে কাল্টিভেশন এবং যে প্লাউইং বা ইত্যাদি সব কিছু ধান চাষের জন্য প্রযোজ্য, এবং তারা ধান চাষে অভ্যস্ত। সেই কারণে তারা যেহেতু ধান চাষে অভ্যস্ত, তারা ধান ছাড়া অন্য কিছু চিন্তা না করে ধানেরই একটা আর্লিয়ার একটা মানে একটা ক্রপ তারা পাচ্ছে অ্যাজ ফডার, আর কিছু না।
কিন্তু অরিজিনাল অরিজিনাল ধানের সিজনটা কিন্তু আছেই তার, তার আগে একটা অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে। বুঝতে পারছো কথাটা? স্যার বলো। স্যার ধানের জমিতে যদি স্যার আমি ফডার চাষ করি, তারপর স্যার আবার ধান যদি চাষ করি, তাহলে তো সেটা জমির মানে ধানের কোয়ালিটিটাকে নষ্ট করবে না বা হারভেস্টিং এর সমস্যা হবে না? হ্যাঁ, মানে আগে যদি ফডার করি আমরা, এই তো। হ্যাঁ স্যার, যেটাতে আমি মানে ক্রপ করতেছি, ক্রপ পারপাস ইউজ করতেছি, সেটাতে কোনো কারণে আমি ফডার করলাম, না না না, তাহলে তা হবে কেন? এটা ডিপেন্ড করবে তোমার, এটা হওয়ার কথা না। কারণ হচ্ছে ফডার তো আর নিউট্রিয়েন্ট আপটেক নিচ্ছে ওখানে তোমার। নতুন করে সবসময় যে কোনো ক্রপিং তুমি করো না কেন, তোমাকে তো ফার্টিলাইজার দিতে হয়, সেই ম্যানুর। মানে অনেক জমি আছে যেগুলো বেশ নতুন করে তোমার ফডার প্রোডাকশন বা গ্রেইন প্রোডাকশনের জন্য ইয়ে হচ্ছে, কিন্তু অনেকটা আছে যে কয়েক বছর লাগে না, কারণ এনাফ নিউট্রিয়েন্ট থাকে, পরবর্তী সময়ে আবার এটা লাগে। আর এটা ডিপেন্ড করবে নিউট্রিয়েন্ট আপটেক কোন ফডার বা কোন ফসল কোন ধরনের করছে তার উপর নির্ভর যেমন করে। লিগুমিনাস ফডার যদি আমরা কাল্টিভেট হ্যাঁ, করি, তাহলে তো নাইট্রোজেন ইনটেকটা বেশি হবে। না, লিগুমিনাস ফডারে তো অ্যাডভান্টেজ পাচ্ছ। লিগুমিনাস ফডার করলে নাইট্রোজেন তো তোমার লিগুমিনাস ফডারে আসবে, কিন্তু সে তো আর সয়েল থেকে যা নিবে, তার সে তো হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন করতেছে জি স্যার, এয়ার থেকে নাইট্রেট বেশি থেকে। নেবে। হ্যাঁ, অতএব সেটা বরঞ্চ লিগুমিনাস ফডার করে আর ভালো অ্যাডভান্টেজ পাচ্ছ তুমি। লিগুমিনাস ফডার করলে বরঞ্চ অ্যাডভান্টেজ পাচ্ছ, সুবিধা পাচ্ছ, বুঝতে সয়েলে পারছো? নাইট্রোজেন স্যার হ্যাঁ, বেশি হবে। নাইট্রোজেন ফিক্সেশনটা বেশি হবে এবং তুমি সয়েলেও নাইট্রোজেনটা থেকে যাবে, এবং থেকে যাবে। এটি আর বরঞ্চ ভালো। এটা আর ভালো, বড় তুমি লিগুমিনাস ফডার করলে ভালো। আচ্ছা, আমরা কনজার্ভ ফডার কেন ব্যবহার করি? টু ফিল ফিড গ্যাপস ফর প্রোডাকশন ফিডিং, ফিডিং বাড়ানোর জন্য, ফর ড্রাফট, ফ্লাড আর ডিজাস্টার ম্যানেজমেন্ট, এগুলো তোমরা বোঝো আর কি। তো আমি আগেও বলেছি, যেহেতু বাংলাদেশে ফডার প্রোডাকশন হচ্ছে না, এইগুলো শুনলে মনে হয় কেমন বিরক্ত লাগে, বিরক্ত লাগার কথা না আসলে। আমরা এগুলো এগুলো মাথায় রাখা দরকার। হোয়াট ফরেস্ট ক্যান বি কনজার্ভড? এক্সেস হলে, হ্যাঁ, এক্সেস যদি হয় তাহলে সেটি করতে পারো। হ্যাঁ, যদি যদি কনজারভেশন করার জন্য প্ল্যান করো তাহলে সেটি রাখতে পারো। অপরচুনিটি ক্রপ, তোমার ধরো এমন হতে পারে যে তোমার গ্রেইন আসতেছে না, তুমি ক্রপ করার জন্য তুমি হয়তো তোমার মেইজ বা অন্য যে কোনো ফডার করেছো, ক্রপ গ্রেইন হওয়ার আগেই দেখা যাচ্ছে যে সেখানে হয়তো ওই এখানে ফ্রস্ট বলা হচ্ছে কেন, যেখানে যে সমস্ত এলাকায় শীত প্রধান দেশ, বেশি পরিমাণ তুষারপাত হচ্ছে, হ্যাঁ, জমে যাচ্ছে, তো এখন জমে যাবে, এই সময় তো এটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আগেই এটাকে তুমি এটাকে হারভেস্ট করে তুমি কনজার্ভ করতে পারো। কিন্তু তোমার আবার কিংবা হতে পারে যে দুই চারটা ইনসেক্ট হচ্ছে, আমরা এরকম করি কিন্তু না, অপরচুনিটি ক্রপ কিন্তু অনেকেই করে থাকে, যে ঠিক আছে যে বর্ষা হবে, বর্ষার আগেই আমরা এটাকে করে ফেলি, কেটে ফেলি বা ইত্যাদি আছে না। আমার অনেক সময় এরকম হয় যে একটু গরু একটু অসুস্থ হয়ে যাচ্ছে, দেখ জব করে ফেলে, এরকম বিষয়টা। হ্যাঁ, ঠিক আছে। আমরা অপরচুনিটি ক্রপ এবার এটাও বলতে পারি। তোমার ধরো এই যে একটু আগে আলাপ করলাম না, হাওড়ে ধানের ঘাস চাষ করলো প্রথমে কিছু, তারপর সেটি আবার পরে আবার অরিজিনালি ধান করলো, সেটি অপরচুনিটি ক্রপ তুমি বলতে পারো। হোয়ার ডু আই স্টোর কনজার্ভ ফডার? এটা তো বলার দরকার নেই। ফিডিং হোয়ার ইউজড, হোয়ার হারভেস্টেড, হোয়ার স্টোরেজ অলরেডি এক্সিস্ট, এটা ডাজন্ট ম্যাটার, তোমরা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, এটা পরে নিও, দিয়ে দিব। ড্রাই ম্যাটার কন্টেন্ট, হে 79 to 88% ড্রাই ম্যাটার কন্টেন্ট থাকে নর্মালি, শুকানো শুকানো এই টেম্পারেচারে, সরি এই পরিমাণ ময়েস, এর চেয়ে বেশি, মানে 12% না, কত 78 মানে 21 to 12% মধ্যে থাকে আর কি, মানে ময়েসচার থাকে। হেভিলি ওয়েল্টেড সাইলেজ, বেশি পরিমাণ শুকানো হয় যদি কোনো সাইলেজ করে, অনেক সময় সাইলেজ একটা নির্ধারিত পরিমাণ ময়েশ্চার রিডিউস করা হয়, অনেক সময় বেশি পরিমাণ ময়েশ্চার রিডিউস করেও কিন্তু তোমার সাইলেজ করে, সেটি অবশ্য খুব ভালো সাইলেজ হয় না। হ্যাঁ, এটাকে অনেক সময় হেলেজ বলে, হেলেজ। হ্যাঁ, হে এবং সাইলেজের মাঝামাঝি অবস্থা আর কি। বাল্ক সফট সাইলেজ যদি এবং
এবং গ্রিন চপ, এটা এখানে ড্রাই ম্যাটার কন্টেন্ট কি পরিমাণ থাকে এটি বলা আছে আর কি, আর কিছু না, তেমন কিছু না। হে করতে গেলে কতদিন সময় লাগতে পারে, এটা একটা মোটামুটি টাইম ডিউরেশন। বেশি লম্বা সময় করে রাখলে আবার লস হয়, হ্যাঁ, অক্সিডাইজেশন হয় বেশি, 3 দিনের মতো সময় লাগে। হেভিলি উইল্টেড সাইলেজ এবং 3 দিন, বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের সময় লাগে। ময়েশ্চার যদি বেশি থাকে বাতাসে, তাহলে সময় বেশি লাগে, কারণ ইভাপোরেশনটা কম হচ্ছে, স্লোলি হচ্ছে, হ্যাঁ। এবং আমরা সবসময় র্যাপিড ড্রাইংটাই ইম্পর্টেন্ট। র্যাপিড ড্রাইং না হলে, বেশি সময় ধরে এক্সপোজ থাকলে অক্সিডেটিভ লসটা বেশি হয়। এটি হাউ ডু আই অ্যাসেস ড্রাই ম্যাটার কন্টেন্ট, এটি গুড কোয়ালিটি মিটার, এগুলো বিভিন্ন রকমের ইকুইপমেন্ট রয়েছে, সেগুলো দিয়ে আমরা করতে পারি। অনেক সময় আমরা হাত দিয়ে করি, আমরা হাত দিয়ে ধরে বুঝতে পারি যেখানে ময়েশ্চার কী পরিমাণ আছে বা নাই। আমরা অনেক সময় দেখবা যে আগে গ্রামে দেখতাম দাঁতে কামড় দিয়ে একটা ভেঙে ফেলতো, যে তোমার চাল, হ্যাঁ, বুঝতো যে কত পার্সেন্ট ময়েশ্চার। দাঁতে যদি বসে যেত তাহলে ময়েশ্চার বেশি আছে, দাঁত কাট করে ভেঙে গেল মানে হচ্ছে ময়েশ্চার অনেক কম আছে, এবং সেটি মাত্র 1 to 2% পার্থক্যের কারণে ভেঙে যায় বা ভেঙে যায় না। তো এইভাবে এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। মিটার তো রয়েছেই, হ্যাঁ। অনেক সময় আমরা তোমার মাইক্রো ওভেন ইউজ করে করা হয়, নর্মাল যে ওভেন আছে সেগুলো ইউজ করে করা হয়। মোটামুটি আমরা এই হচ্ছে কনজারভেশনের অবজেক্টিভ, কেন করি ইত্যাদি ইত্যাদি আমাদের সাথে আলোচনা। আমরা আমরা এরপরে যাচ্ছি সাইলেজ মেকিং এ। সাইলেজ কি বলো তো? তোমাদেরকে অনেক সময় বিভিন্ন সাবজেক্টে মানে পড়িয়েছে হয়তো, বা কেউ কেউ বলেছে। সাইলেজ কি বলো তো? হ্যালো, সাইলেজ ফার্মেন্টেড ফিডস, হাই ময়েশ্চারে এবং অ্যানারোবিক কন্ডিশনে যেগুলাকে স্টোর করা। হ্যাঁ, তাহলে তো পড়াই ফেলছো, তাহলে আমি আর না পড়াই। ঠিকই আছে। সাইলেজ অ্যানারোবিক conservation of green forages for a longer time. টার্মগুলো হচ্ছে সাইলেজ ইজ দ্য ম্যাটেরিয়াল, যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে সাইলেজ। এনসাইলিং ইজ এ মেথড হাউ টু মেক সাইলেজ। আর সাইলো where the place where we are making silage, তাই না? সাইলেজ, এনসাইলেজ অ্যান্ড সাইলো, এটি তোমাদের কাছে ক্লিয়ার না? আমরা যেটা ব্যবহার করি, যে খাদ্যটি কনজার্ভ করার পরে, সেটা হচ্ছে সাইলেজ। এই যে মেথডটা হচ্ছে এনসাইলেজ, এবং যেখানে রাখা হয় সেটা, সেই জায়গাটাকে বলা হয় সাইলো। এই সাইলো ওয়ার্ডটা কিন্তু শুধুমাত্র আমরা তোমার শুধুমাত্র সাইলেজ করার জন্যই আমরা ব্যবহার করি না। এই সাইলো ওয়ার্ডটা ইউজ করা হয় অন্যান্য ইন্ডাস্ট্রিতেও ইউজ করা হয়। স্টোরেজ বিন যেটা আর কি, যেখানে লম্বা লম্বা দেখবা ফিড মিলে আছে উঁচু উঁচু, সেটাকেও সাইলো বলা হয়। সেখানে কিন্তু আমাদের সেখানেও আলটিমেটলি কিন্তু অ্যানারোবিক কনজারভেশনই, কিন্তু আমাদের এই হাই ময়েশ্চার কনজারভেশন না, আসলে গ্রেইনকে রেখে দেওয়া হয় সেখানে, গ্রেইন রাখার জন্য সেই জায়গাগুলো ব্যবহার করা হয়। এই হচ্ছে সাইলো সাইলেজ। সাইলেজের দেখো কালারটা আসলে এরকমের, যেটা দেখতে পাচ্ছ বাম পাশে, হ্যাঁ। এটি crop type of for silage. Almost any crop can be preserved as silage, but commonest are grasses, legumes and whole cereals, especially wheat and maize. কি বুঝলা বলো?
কথা বলো। স্যার সব ধরনের ক্রপই সাইলেসের জন্য ইউজ করা যাবে, কিন্তু সাধারণত লিগিউম জাতীয় সিরিয়াল এগুলো হুইট মেইজ এগুলা সাইলেস করা হয় এসব আচ্ছা, গ্রাসে। এই সাইলেজ সম্পর্কে আমাদেরকে যা পড়ানো হতো আগে বা আমরা পড়েছি বা ফিল্ডে যারা আছে অনেকেই এখনো, ইভেন আমি নাম বলবো না, একজন এক্স হাই অফিসিয়াল অফ BLRI, সাইলেজ বলতে উনিও বুঝতেন, ইভেন আফটার রিটায়ারমেন্ট তার ধারণা শুধুমাত্র ছিল যে অনলি দ্য গ্রিন গ্রাসেস কুড বি এসাইলড। তার প্রমাণ হচ্ছে যে আমার একজন ছাত্র, একজন সায়েন্টিস্ট BLR-এর, উনি জাপানে স্কলারশিপের জন্য লিখবে, ও জাপানিজ প্রফেসর লিখলো যে গ্রেইন সাইলেজ নিয়ে হিজ ইন্টারেস্টেড টু মেক গ্রেইন সাইলেজ নিয়ে তার চিন্তা, এটার উপরে তাকে রিসার্চ প্রপোজাল তৈরি করতে বলেছে। কিন্তু গ্রেইন সাইলেজটাই তাদের মাথায় ঢোকে নাই। তাদের যেহেতু আমাদের মাইন্ডসেট হচ্ছে সাইলেজ মানেই হচ্ছে গ্রিন ফডার, তাই না? সে করেছে কি, প্রপোজাল লিখেছে গ্রিন ফডারের উপরে, যে কোনো গ্রিন ফডার নিয়ে তার প্রপোজাল লিখেছে, এবং ওই প্রফেসর এটা মেইল পায়া সে আসলে বলছে যে না, সে যা বলছে সেটা বুঝতে পারে নাই। তার মানে হচ্ছে যে আমাদের যে মেইজ আছে, শুধুমাত্র গ্রেইন, এই গ্রেইনগুলোও কিন্তু সাইলেজ করা যায়। অর্থাৎ তুমি যদি তোমার বাসায় এই যে ভুট্টা আছে না, ভুট্টার গ্রেইন কচি অবস্থায় যদি নিয়ে এসে তুমি যদি এটাকে অ্যানারোবিক কন্ডিশনে রেখে দাও পলিথিনে, তারপর দেখবো এটাও কিন্তু সাইলেজ হবে। সো যে কোনো ধরনের ক্রপ, গ্রাসেস অর গ্রিন অবস্থায় অর্থাৎ কচি অবস্থায় উইথ ময়েশ্চার, এটাকে কিন্তু কনজার্ভ করা যায়, এবং সেটি হচ্ছে সাইলেজ। এবং লিগিউম কিন্তু করা যায়, হোল সিরিয়ালকে করা যায়, স্পেশালি হুইট অ্যান্ড মেইজ, এটাকে করা যায়। বাট কোনোটা ভালো হবে, কোনোটা কম ভালো হবে, কোনোটা বেশি ভালো হবে, কোনোটা খারাপ হবে। বুঝতে পারছো? আর মেইজের যে সাইলেজের কালারটা, সেই কালারটা কি আসে? মেইজ মানে গ্রিন, মেইজ যেটা আর কি, শুধু গ্রেইন। হ্যাঁ, এটা আসলে ওই গ্রেইন, হ্যাঁ গ্রেইনের কালারটা একটু পেল হয়ে যাবে তখন। স্যার এই সাইলেজের মধ্যে কোনটার সবচেয়ে ভালো সাইলেজ হয়? আমরা বলবো আমরা সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে আস্তে আস্তে আমরা এগুলো বলবো, এবং কেন হবে সেটা আমরা আলোচনা করব। অবজেক্টিভ অফ এনসাইলিং, অনেক সময় একই জিনিস রিপিট হতে পারে বা আলোচনা করতে গিয়ে বলা লাগতে পারে। এটাকে তোমার প্রিজার্ভিং ক্রপস বাই ন্যাচারাল ফার্মেন্টেশন অ্যাচিভিং অ্যানারোবিক কন্ডিশন, তোমরা প্রথমেই তো বললা ন্যাচারাল ফার্মেন্টেশন, নট টু ইনোকুলেট এনি মাইক্রো অর্গানিজম, কোনো মাইক্রো অর্গানিজম অ্যাড না করেই কিন্তু আমরা এই এনসাইলিংটা করতেছি, বাট তারা কিন্তু সেখানে মাইক্রোবস গ্রো করতেছে। মাইন্ড ইট, নোট করো, এখানে কিন্তু ন্যাচারালি আমাদের একটা ডিজায়ার থাকে, সেই ডিজায়ারেবল ব্যাকটেরিয়াগুলো সেখানে গ্রো করবে, এটা হবে ন্যাচারাল। চপিং দ্য ক্রপ ডিউরিং হারভেস্টিং বাই র্যাপিড ফিলিং অফ দ্য সাইলো অ্যান্ড বাই অ্যাডিকুয়েট কনসলিডেশন অ্যান্ড সিলিং। এখানে কতগুলো কিওয়ার্ড আছে। চপিং, চপিং দ্য ক্রপ ডিউরিং হারভেস্টিং করার পরপরই তোমাকে চপিং করে ফেলতে হবে। র্যাপিড ফিলিং, খুব দ্রুত এটাকে ফিল করতে হবে। এগুলো কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট। তোমাদের অনেকে দেখবে রান্না করলে কারো রান্না ভালো হয়, কারো রান্না খারাপ হয়। কেউ যদি দরদ দিয়ে করে দেখবা যে তার দরদ দিলেই রান্নাটা ভালো হয়। কেন হয়? কি আছে দরদের মধ্যে? দরদ কি একটা মশলা না, তাই না? কিছু টেকনিক্যাল বিষয় থাকে, অটোমেটিক্যালি সেগুলো কারণে এই প্রসেসিংটা ভালো হয়। রান্নাও কুকিং একটা প্রসেস, তাই না? ঠিক এরকম এরকম এনসাইলিংও একটা প্রসেস, এবং সে প্রসেসটা অপটিমাম হওয়ার জন্য এই ওয়ার্ডগুলো চপিং ডিউরিং হারভেস্টিং, র্যাপিড ফিলিং, অ্যাডিকুয়েট কনসলিডেশন অ্যান্ড সিলিং। বুঝতে পারছো কথাটা? এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ।
The main aim of sealing is to prevent re-entry and circulation of air during storage. উদ্দেশ্য হচ্ছে যে এমনভাবে সিলিং করবা, সিলিং করার কারণ হচ্ছে যে কোনো রকমের বাতাস ফার্দার না ঢোকে, যা ঢুকছে ঢুকছে, যা ঢুকেছে যা আছে আছে, ফার্দার যেন না ঢোকে সেই ব্যবস্থা করা। ডিসকারেজ দ্য অ্যাক্টিভিটিস অফ আনডিজায়ারেবল মাইক্রোঅর্গানিজমস সাচ অ্যাজ ক্লোস্ট্রিডিয়া অ্যান্ড এন্টারোব্যাকটেরিয়া। তুমি কেমনে ক্লোস্ট্রিডিয়া এবং এন্টারোব্যাকটেরিয়া যাতে গ্রো না করে তার ব্যবস্থা করা। কেমনে করবা? তুমি কি ভিতরে অডিও বাজাই শুনবা, এই ক্লোস্ট্রিডিয়া আসিস না, এই এন্টারোব্যাকটেরিয়া আসিস না? কেমনে? স্যার এদের গ্রো হওয়ার যে ফেভারেবল কন্ডিশন, এই কন্ডিশনটা কম্পিটিটিভ, এটাকে বলে কম্পিটিটিভ এক্সপালশন। তোমাদের অনেক সময় গ্যাস ফর্ম করতে পারে পেটে, বা ধরো বিভিন্ন আনডিজায়ারেবল মাইক্রোঅর্গানিজম থাকতে পারে। আমরা অনেক সময় কি করি, এটাকে কম্পিটিটিভ এক্সপালশন করি। কিভাবে? তুমি দই খাও কন্টিনিউয়াসলি কয়েক বেলা, মানে ভালো দই, যেটাকে তোমার যে ল্যাক্টোবেসিলাস সমৃদ্ধ ভালো, মানে পিওর দই, যেটা ভালো দই আর কি, যে দইয়ের মধ্যে নিজেই গ্যাস তৈরি হচ্ছে না, হ্যাঁ, সেই দইটা খাবে হবে কি, এইখানে তোমার প্রোবায়োটিক অ্যাকশনের কারণে যে আনডিজায়ারেবল ব্যাকটেরিয়াগুলো চলে যাবে। ঠিক সেই একইভাবে আমরা যখন সাইলেস করি তখন সেখানে আনডিজায়ারেবল এমন কিছু কন্ডিশন তৈরি হয়, বা আমার মেথডটা এমন কিছু কন্ডিশন তৈরি করতে সহায়তা করে যাতে করে ক্লোস্ট্রিডিয়া অ্যান্ড এন্টারোব্যাকটেরিয়া গ্রো করবে না। এই পয়েন্টগুলো মনে রাখো, খুবই ক্রিটিক্যাল পয়েন্ট। আমি বিশ্বাস করি যে আমরা যখন এই মেথডটা পড়াচ্ছি, এট দ্য এন্ড অনেক কিছু তোমাদের কাছে ঢুকে যাবে। আমরা মাত্র বললাম যে র্যাপিড ফিলিং, চপিং, কনসলিডেশন, সিলিং, দিস আর দ্য কি পয়েন্ট। হ্যাঁ, তারপরে কি পয়েন্ট হচ্ছে ক্লোস্ট্রিডিয়া এন্টারোব্যাকটেরিয়া কমিয়ে দেওয়া, ডিসকারেজ করা আর কি। স্যার সেই কন্ডিশনগুলো কোনগুলো যেটাতে আমার ডিজায়ার্ড ব্যাকটেরিয়া গুলো? হ্যাঁ, সেই কন্ডিশনগুলো আমি বললাম তোমাদেরকে যে আমি যখন ফার্দার যাব, এই যে প্রশ্নগুলো অ্যারাইজ করছে না, তোমাদের উত্তরগুলো পেয়ে যাবা, এবং আমিও তোমাদেরকে উত্তরগুলো দিব। ঠিক আছে? সেই কন্ডিশনগুলো কি সেগুলোই আমরা বলবো। মাত্র তোমাদেরকে যেটা বললাম যে এই যে সিলিং, অ্যাডিকুয়েট কনসলিডেশন, তারপরে হচ্ছে তোমার এয়ার টাইট করা, এই যে ব্যাপারগুলো বললাম, এইগুলোর সাথে এটা সম্পৃক্ত রয়েছে। এটা হচ্ছে, এবং আমি তোমাদেরকে বললাম কম্পিটিটিভ এক্সপালশন, এটি আমাদের সাবসিকুয়েন্ট ক্লাসগুলোতে এটি ক্লিয়ার হবে। ঠিক আছে? চমৎকার প্রশ্ন করেছো, এবং সেই প্রশ্ন উত্তর পেয়ে যাবা, এবং আমি মনে করি তোমাদেরকে স্যাটিসফাই না করার মতো ক্লাস শেষ করবো না, বুঝাবো তোমাদেরকে। ওকে, নেক্সট। দিস মাইক্রোঅর্গানিজমস ক্যান বি ইনহিবিটেড বাই, এই যে উত্তর পেয়ে যাচ্ছ, কিন্তু কিছুটা উত্তর পেয়ে যাচ্ছ। These microorganisms can be inhibited by encouraging the growth of lactic acid bacteria or by using chemical additives. অনেক সময় chemical additives ইউজ করে এনহ্যান্স করে, বাট আমরা chemical additives ইউজ করব না এখানে। আমরা ধরে নিচ্ছি যে হাই কোয়ালিটি ফডার, যদি লো কোয়ালিটি ফডার হয় তখন কিছু কেমিক্যাল ইউজ করা লাগতে পারে, আদারওয়াইজ নট। সো মূল উদ্দেশ্য হচ্ছে যে তুমি এনকারেজ করবা, যখন ওই যে কম্পিটিটিভ এক্সপালশন বললাম না, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গ্রো করার জন্য যে এনভায়রনমেন্ট তৈরি হলেই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বেশি ডোমিনেন্ট হয়ে যাওয়ার কারণে ক্লোস্ট্রিডিয়া এবং এন্টারোব্যাকটেরিয়া সেখানে কিন্তু গ্রো করবে না। অর্থাৎ এটা তো এমন না যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া অনেক আছে আর এন্টারোব্যাকটেরিয়া এবং ক্লোস্ট্রিডিয়া অনেক আছে, কিছু আছে, কিন্তু সেগুলো গ্রো করতে হবে, সাবসিকুয়েন্টলি গ্রো করবে, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া গ্রো করবে, ওগুলো গ্রো করবে। কিন্তু তুমি যদি এনভায়রনমেন্টটা আগে ভালো দাও, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়াগুলো দ্রুত গ্রো করলে ওইগুলোকে তারা ওই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ডিসকারেজ করবে। ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ফার্মেন্ট দ্য ন্যাচারালি অকারিং সুগারস। সো বুঝতেই পারছো, if any fodder contains higher amount of sugars, it means that the lactic acid bacteria will produce very rapidly. হ্যাঁ, এই তার মানে বুঝতে পারছো যে কোনো ফডারে যদি সুগার বেশি থাকে তাহলে সেটি কিন্তু সাইলেস করার জন্য ভালো। ঠিক আছে? ইন দ্য ক্রপ টু এ মিক্সচার অফ অ্যাসিডস বাট প্রিডোমিনেন্টলি ল্যাকটিক অ্যাসিড, এটা মেইনলি ল্যাকটিক অ্যাসিডটাই তৈরি হবে। ওকে, the acid produced increase the hydrogen ion concentration to a level at which the undesirable bacteria are inhibited. বুঝতে পারছো? এখন
The attainment of the critical pH is more difficult with crop of high buffering capacity. অর্থাৎ আমরা আমরা চাচ্ছি পিএইচটা খুব দ্রুত কমে যাবে। পিএইচ যদি দ্রুত না কমে তাহলে কিন্তু তোমার অন্য ব্যাকটেরিয়াগুলো গ্রো করার জন্য সময় পাবে। সো আমাদের পিএইচটা দ্রুত কমাতে হবে এবং সেই পিএইচটা তখনই দ্রুত কমবে যখন সলিউবল সুগার বেশি থাকবে। Legumes are more highly buffered than grasses and are consequently more difficult to ensil satisfactorily. লিগুম হলে সেটিকে এনসাইলিং করা আমি বললাম যে খুব সহজে এটি হয় না, কারণ সেখানে তো নাইট্রোজেনের সাবস্টেন্স বেশি থাকে না, লিগুম যেহেতু প্রোটিন থাকে, এবং সেখানে কিছু তোমার খুব দ্রুত যেমন ধরো সলিউবল সুগার থাকলেও দেখা যাবে যে সেখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে এবং সেটা তোমার পিএইচটাকে কমতে বাধা দেয়। পিএইচটা কমতে বাধা দেয়, যার কারণে হয় কি এটি ভালো সাইলেজ হতে চায় না। With grass crops having a dry matter content of about 200 gram per kg, the achievement of a pH of about 4 will normally preserve the crop satisfactorily as long as the silo remains airtight and is free from penetration by rain. অর্থাৎ যখন কোনো সাইলেজ ফডারে 200 গ্রাম পার কেজি ড্রাই ম্যাটার থাকে এবং তার পিএইচটা যদি দ্রুত তুমি 4 নামিয়ে নিতে পারো দেন সেটি কিন্তু কনজার্ভ হবে লম্বা সময় ধরে, যতদিন পর্যন্ত তুমি না খুলবা। সেটা হতে পারে 10 বছর 20 বছর হতে পারে, জানো, অনেক বছর হতে পারে। তো আমার মনে হয় আমি আর আজকে আর বেশি আলাপ না করি। বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। বলো, সবাই কি ঘুমিয়ে গেছো? না স্যার, আসছি। বলো তাহলে, কোনো প্রশ্ন থাকলে বলো, আমি ক্লোজ করবো আজকে। স্যার এগুলো কি মার্কেটে বিক্রি হয়, মানে যে নরমাল যে মানে খাবারগুলো বস্তা আকারে বিক্রি হয়, এভাবে কি এগুলো বিক্রি করা সম্ভব? হ্যাঁ, বিক্রি করা সম্ভব। যেমন তোমার আমি বাইরে একটা কোম্পানি দেখেছিলাম, এটা হচ্ছে তোমার কোনটা যেন ভুলে গেলাম। আচ্ছা যাক, আমি দেখেছি যেটা হলো তুমি যদি তোমার একটা বস্তা থাকে, মানে একটা ব্যাগ থাকে, পলি ব্যাগ অনেক বড়, হ্যাঁ, সেই পলি ব্যাগে যদি এয়ারটাইট থাকে, অর্থাৎ এমনভাবে থাকবে যেটা ছিদ্র নাই, সেখানে যদি তুমি সাইলেজ এই চপিং করে ঢুকিয়ে একেবারে এয়ারটাইট করে দাও তাহলে সেটি তো সাইলেজ হবে না? সাইলেজ হবে এবং খুব ভালো কোয়ালিটির সাইলেজ হবে। এবং সেই সাইলেজটাকে সেই বস্তাটাকে না খুলে তুমি যদি সরাসরি মার্কেটিং করতে পারো, এবং করা যাচ্ছে, এবং আমাদের দেশেও ভবিষ্যতে এটি হবে বলে আমরা আশা করি। কারণ আমাদের দেশে ছোট খামারিরা যেমন ছোট ফার্ম করে, অনেক বড় ফডার প্লট, আমাদের প্লটের সাইজগুলো ছোট হয়ে আসছে। গ্রামে গঞ্জে দেখবা যে মানুষ সম্পত্তি ভাগ হতে ছোট হয়ে যাচ্ছে, তাই না? তো এর তো একটা সীমা আছে। এই যে ছোট হচ্ছে, এই ছোট কেউ যদি ফডার প্রোডাকশন করতে যায়, যে ছোট একটা ফডার প্লট আছে, সেই ফডার প্রোডাকশনগুলো বাজারে পলি ব্যাগ বিক্রি হয় সাইলেজ করার জন্য, সে 10টা পলি ব্যাগ কিনে নিয়ে আসলো, নিয়ে এসে কাটিয়ে রেখে দিল, ব্যাস শেষ, ক্লোজ। হতে পারে এবং এটা হচ্ছে, এটা সম্ভব। তারপরে স্যার বলো, আমরা যে গ্রেনটাকে সাইলেজ করতেছি, ধরেন মেজের যে গ্রেনটা, তো এটা যখন আমরা ওই সাইলেজ করব তখন, আর যখন ম্যাচিউর হয়ে মানে ড্রাই করার পরে যেটা আমরা খাওয়াই, তো এই দুটোর মধ্যে নিউট্রিশনাল ডিফারেন্সটা কি রকম হবে? এটা অবশ্যই দুইটার সময় দুইটা ফেজই ভিন্ন। মানে দুইটা মানে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে? এটি আসলে মানে যদি গরুর ক্ষেত্রে যদি তুমি বলো, সেটা কম বয়সেই ভালো। এখন তোমার যদি গ্রেইন করার মতো অ্যাবিলিটি থাকে, তুমি গ্রেইনই করো, তোমার টোটাল ভলিউম অফ প্রোডাকশন বেশি হবে, তখন টোটাল ভলিউম অফ প্রোডাকশন বেশি হবে। এবং তুমি যেহেতু ড্রাই করার সহজ, তুমি ড্রাই সেটাই ভালো। আর যদি তুমি কোনো কারণে এমন যদি হয়, কেউ যদি মনে করে আমি এটা সাইলেজ করে খাওয়াবো, সে খাওয়াতে পারে। ইভেন যে কচি অবস্থায় যে কব তৈরি হয় না, কব, সেটাকে তুমি চপিং করে অ্যানারোবিক কন্ডিশনে তুমি রেখে দিতে পারো, ওই গ্রেইন সহ এবং এর ভিতরে যে সহ। মূল বিষয় হচ্ছে যে সলিউবল সুগার বেশি আছে বোধহয় এটি প্রিজার্ভ হবে এবং এটি পিএইচ কমে 4 চলে আসবে। 4 অপটিমাম পিএইচ 4,
4-এর নিচেও ভালো সাইলেজ হয়, তোমার 3.7 পর্যন্ত নামতে পারে পিএইচ, তবে 4 ইজ ওকে। নর্মালি রেঞ্জ হচ্ছে 3.7 থেকে 4.2 পর্যন্ত ভালো মানের সাইলেজ, খুবই ভালো, যত কম পিএইচ হবে, বাট স্ট্যান্ডার্ড ওকে ফাইন, 4 ইজ ওকে। আচ্ছা, আর কেউ? স্যার স্যার কম পিএইচ তো স্যার ফাঙ্গাস আর মোল্ড গ্রো করে। কোথায় কোথায় স্যার কম পিএইচ কমে যায় পিএইচ। হ্যাঁ, কি বলছো তোমাকে? জি স্যার। পিএইচ যখন কমে যায় তখন কিছুই গ্রো করবে না, ইভেন যে ব্যাকটেরিয়াগুলো নিজে তৈরি হচ্ছে সে নিজেও মরে যাবে, জানো তুমি? জি স্যার। হ্যাঁ, তাহলে কি গ্রো করার কোনো উপায় নেই। ফাঙ্গাস মোল্ড তো গ্রো করবে তখনই যখন তুমি বস্তা কোণা বা সাইডে কোণাটা ওপেন রাখবা, তখন দেখো যে এনভায়রনমেন্টের কারণে অ্যারোবিক কন্ডিশন তৈরি হবে, তখন সেখানে আসতে পারে। অবশ্যই হবে না, যদি তুমি ভালো কোয়ালিটির সাইলেজ হয় কোনোই ফাঙ্গাস মোল্ড তৈরি হবে না। ইভেন যে ব্যাকটেরিয়াগুলো, যে ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া নিজেও মরে যাবে, জানো তুমি? নিজেও থাকবে না। পিএইচ যখন 4-এর নিচে নামবে, এর অ্যাসিডিটি এত হাই, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া নিজেও মরে যাবে। ইটস এ ক্রিটিক্যাল পয়েন্ট, কেউ হয়তো তোমাদেরকে কেউ বলে নাই, কিন্তু পিএইচ এত লম্বা সময় ধরে কনজার্ভ হয় কেন? যদি এখানে ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া থাকতো, সেটা আরও ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করতে থাকতো, চেঞ্জ হতো না, কিন্তু তা তো হচ্ছে না, কারণ এরপরে আর এর গ্রোথ থাকে না, ডিসকন্টিনিউ হয়ে যায়। বুঝতে পারছো? জি স্যার, মাইক্রো অর্গানিজমই থাকে না। হ্যাঁ, তো সে নিজেই এসে মরে যায়, তার নিজেরই গ্রোথ হয় না এই পিএইচে। ঠিক আছে, এই যে ইম্পর্টেন্ট কোশ্চেন করেছো, এটা অনেকে হয়তো মুখ খুলছে না, ঘুমাচ্ছে, কিন্তু এটা এই উত্তর প্রশ্নটা অনেকের মধ্যে থাকতে পারে, কিন্তু মুখ খুলে বলে নাই। গুরুত্বপূর্ণ কোশ্চেন, এইটাই হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট। হোয়াই সাইলেজ উইল কনজার্ভ ফর এ লঙ্গার টাইম উইদাউট ফার্দার স্পয়েলেজ, কেন? বিকজ the pH of good quality silage prohibit further growth of any bacteria or mold or any microorganism. ঠিক আছে? জি স্যার। এখন তোমাদের ভিডিওগুলো সবাই অন করো, আমি একটু তোমাদের মুখগুলো দেখি এবং ছবি তুলি। সিঙ্গেল সেল প্রোটিন তো মাইক্রোঅর্গানিজম ইটসেলফ সিঙ্গেল সেল প্রোটিন। হ্যাঁ জি স্যার, ওইটাই তো, ওরা মারা গেলে ওখান থেকে আমরা প্রোটিন কোয়ালিটিটাও ওই ফিডের থেকে হ্যাঁ বেশ হ্যাঁ পাবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমরা পার্লার পড়াচ্ছি, ওখানে আরো কিছু কেমিক্যাল চেঞ্জ হয়, সেটা আমরা বলবো।